কি ব্যাপার হাবু, এখানে একা একা বসে আছিস কেন? আমাকেও তো ডাকলি না। তাহলে আমি যে এখানে আছি এটা তুই জানলি কিভাবে? আরে, তোকে খুঁজতে খুঁজতেই তো এখানে চলে এলাম। আমি জানতাম তুই এখানেই থাকবি, তাই তো এখানেই চলে এলাম। ও, ভালো করেছিস। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই এখানে একা একা কি করছিস? কিছু না, এমনিতেই বসে আছি। চল বাড়িতে যাই এখন। তারপর হাবু আর শিপু দুজনেই বাড়িতে চলে গেল। পরের দিন সকালবেলা হাবুর মা হাবুকে বলল, বাবা হাবু, তোর করিম চাচার বাড়ি থেকে দুধ নিয়ে আয় তো বাবা। কি বলছো মা, এত সকাল সকাল দুধ আনবো? উনি তো আমাদের প্রতিদিন সকালবেলায় দুধ দেয় বাবা। যা যা, দুধটুকু নিয়ে আয়। তারপর হাবু দুধ আনতে সে করিম চাচার বাড়িতে যায় আর দেখে সে বাড়িতে অনেকগুলো গরু। তখন হাবু বলে, আরে বাহ, এখানে এতগুলো গরু, আর কত বড় বড়! আমি এখানে না আসলে তো এই গরুগুলোকে দেখতেই পেতাম না। আরে বাবা হাবু, একা একা কার সাথে কথা বলছো? না না চাচা, কারো সাথে কথা বলছি না। আচ্ছা চাচা, এসব গরু কি আপনার? হ্যাঁ বাবা, এই সবগুলো গরুই আমার। তুমি দুধ দিতে এসেছো বুঝি? এই নাও দুধ। আচ্ছা চাচা, ঠিক আছে। তারপর হাবু সেই দুধ নিয়ে বাড়িতে যেতে লাগলো আর বাসায় গিয়ে তার মাকে দুধগুলো দিয়ে দিল। তখন হাবু তার রুমে চলে গেল। আরে, আমার তো অঙ্ক করা হয়নি। যাই তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলি। এরপর হাবু অঙ্ক করে নিল, তারপর খেয়ে স্কুলে চলে গেল আর ক্লাস করতে লাগলো। তখন তাদের শিক্ষক বলল, তোমাদের একটা খেলার আয়োজন করা হবে। তোমরা কি সেই খেলায় অংশগ্রহণ করবে? কিন্তু কি খেলা স্যার? তার আগে বলো, তোমরা কি সাঁতার কাটতে পারো? হ্যাঁ তো, আমরা সবাই সাঁতার কাটতে পারি। তাহলে তো খুব ভালো কথা। আমাদের এই খেলাটা হবে নদীতে সাঁতার কাটা। যে সবার আগে সাঁতার কেটে আসতে পারবে সেই ফার্স্ট হবে। ও, তাহলে তো ভালোই হবে। আমরা সবাই অংশগ্রহণ করব। তারপর সবাই বাকি ক্লাস করলো আর ক্লাস শেষে বাড়িতে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, হাবু, যে করেই হোক আমাকে ফার্স্ট হতেই হবে। আজকে বাসায় গিয়ে আমাদের পুকুরে আমি একা একা সাঁতার কাটবো, প্র্যাকটিস করব আমি। হ্যাঁ হ্যাঁ, করিস। চল বাসায় যাই এবার। তারপর তারা বাড়িতে চলে যায় আর শিপু পুকুরে নেমে সাঁতার প্র্যাকটিস করতে থাকে। এভাবেই অনেকদিন চলে যায়। আর একদিন সেই দিনটা চলে আসে। সবাই খেলায় অংশগ্রহণ করার প্রস্তুতি নেয়। তখন তাদের শিক্ষক বলে, বাচ্চারা, তোমরা কি সবাই রেডি? জি স্যার। তাহলে খেলা শুরু করা যাক। আমি বাঁশি বাজানোর সাথে সাথে তোমরা খেলা শুরু করবে। তারপর তাদের শিক্ষক সবাইকে এক সিরিয়ালে দাঁড় করালো আর বাঁশি বাজালো। আর তখনই সবাই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করলো। সেখানে হাবু শিপু সহ আরো অনেকেই ছিল। সবাই অনেক দ্রুত যাচ্ছিল আর সেই নদীটাও ছিল অনেক বড়। নদীর মাঝখানে এক বিপদ ঘটলো। আহ, এ কি, আমাকে কে টানছে? উফ উফ, কি শক্ত! আমি তো ছাড়াতেও পারছি না। হাবু! অন্যদিকে তারা সবাই খেলতে লাগলো আর কিছু সময় পর হাবু সবার আগে সাঁতার শেষ করলো আর হাবুই ফার্স্ট হলো। আমরা আমাদের প্রথম প্রতিযোগিতাকে পেয়ে গেছি। এখন আরো দুজনকে পাওয়া বাকি। এক এক করে দ্বিতীয় ও তৃতীয় জনও পেয়ে গেল, কিন্তু শিপু আসার কোনো নাম গন্ধই নেই। তখন হাবু মনে মনে বলতে লাগলো, স্যার, আপনি কি শিপুকে দেখেছেন? না তো,
আমিও তো শিপুকে দেখতে পাচ্ছি না। ওর কোনো কিছু হলো না তো আবার? আর ও তো বলেছিল ও সাঁতার জানে, তাহলে কি হবে আবার? হ্যাঁ স্যার, আমিও সেটাই ভাবছি। অন্যদিকে শিপু ব্যাঙ রাজ্যে চলে যায় আর বলে, একে আমি কোথায় চলে এসেছি? আর এখানে তো আমি নিঃশ্বাসও নিতে পাচ্ছি। তখনই শিপুর সামনে বড় বড় কয়েকটা ব্যাঙ চলে আসে। তাদেরকে দেখে শিপু অনেক ভয় পেয়ে যায়। একে ব্যাং, তাও আবার এত বড়! এত বড় ব্যাং তো আমি কখনো দেখিনি। আমাদের রাজ্যে তুই এসেছিস কেন? আমাদের রাজ্যে যে আসে সে কখনো ফিরে যেতে পারে না। এবার আমরা সবাই তোকে খাবো। এসব কি বলছে ব্যাংকটি? এসব দেখে শিপু অনেক ভয় পায়। অন্যদিকে হাবু শিপুকে খোঁজার জন্য পানিতেই লাফিয়ে পড়ে আর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পানির নিচে এক লতা পাতা দেখতে পায়। সেখানে শিপুর ঘড়ি আটকিয়েছিল। আরে, এই তো, এটাই তো শিপুর ঘড়ি। তাহলে শিপু এখানের মধ্যে কোথাও আছে। এখানে ভালো করে খুঁজতে হবে। এসব বলতেই সেই লতা পাতা হাবুকেও টেনে নিয়ে সে ব্যাঙ রাজ্যে নিয়ে গেল। উফ! একে হাবু, তুই তুই এখানে কিভাবে এলি? কিছুই তো বুঝতে পারলাম না। কে যেন আমাকে টেনে এখানে নিয়ে এসেছে। আর তুইও এখানে? তোকে আমি কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর শিপু হাবুকে সব কথা খুলে বলে আর কাঁদতে থাকে। আমাকে এখান থেকে বাঁচা হাবু, ওরা যে আমাকে খেয়ে ফেলবে। তুই কোনো চিন্তা করিস না, আমরা দুজনেই এখান থেকে পালিয়ে যাব। সেটা আর কখনোই হবে না। তোদেরকে আমরা খেয়ে ফেলবো। এ নিয়ে অনেক বাচ্চাকে খেয়ে ফেলেছি। তোরাও বাঁচবি না। এই বলে সে ব্যাঙগুলো হাবু আর শিপুর সামনে এলো। তখনই হাবু সে ব্যাঙগুলোর সাথে মারামারি করতে লাগলো। শিপু, তুই চারিদিকে ভালোভাবে তাকিয়ে দেখ, বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখছি। তারপর শিপুও চারদিকে ভালো করে দেখতে লাগলো আর একটা রাস্তা দেখতে পেল। তখন শিপু বলল, হ্যাঁ হাবু, আমি একটা রাস্তা দেখেছি, সেই দিক দিয়ে আমরা বের হতে পারবো। তাহলে শিপু, তুই তাড়াতাড়ি বের হ, আমি এদেরকে দেখছি। না না হাবু, তোকে এভাবে একা রেখে আমি যেতে পারবো না। আমার কোনো চিন্তা করিস না শিপু, আমি পালাতে পারবো। তুই চলে যা তাড়াতাড়ি, যা বলছি। আমি বাহিরে তোর জন্য অপেক্ষা করবো হাবু, তাড়াতাড়ি চলে আসবি। তারপর শিপু সে ব্যাঙ রাজ্য থেকে বাহিরে বের হলো। অন্যদিকে হাবু তাদের সাথে মারামারি করতে থাকে আর মনে মনে বলে, না না, এদের সাথে একা একা মারামারি করতে পারবো না। এরা অনেক শক্তিশালী, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এই বলে হাবু সে ব্যাঙগুলোকে পা দিয়ে অনেক জোরে ধাক্কা দিল আর হাবু জোরে সাঁতার কেটে সেখান থেকে বের হলো। তখন শিপু হাবুর হাত ধরে ফেললো আর তারা উপরে উঠলো। তুই ঠিক আছিস হাবু? তোর কিছু হয়নি তো? হ্যাঁ, ঠিক আছি আমি। সে ব্যাঙ রাজ্য থেকে দুজনই সুস্থভাবে ফিরে এলো। তারপর সবাই বাড়িতে ফিরে গেল। বাবা হাবু, চল আমার সাথে বাজারে চল। আজকে আমরা দুজনে মিলে বাজার করে নিয়ে আসবো। তাই নাকি বাবা? তাহলে তো অনেক মজা হবে। চলো বাবা, চলো। তারপর হাবু ও তার বাবা বাজারে গেল আর হাবুর বাবা বাজার করতে লাগলো। আর হাবু দেখলো তার বাবা কিভাবে বাজার করে আর হাবুও শিখতে লাগলো। বাবা, তোমার সাথে এসে আমার অনেক ভালো হলো। আমিও অনেক কিছু শিখতে পারলাম। হ্যাঁ, মাঝে মাঝে তুমিও বাজার করতে পারবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছো তুমি। চলো মাছ কিনতে যাই।
তারপর হাবু ও তার বাবা মাছ কেনার জন্য গেল আর অনেক ছোট বড় মাছ দেখতে লাগলো। তখন হাবু বলল, বাবা দেখো, ওই মাছটা কত বড়, তুমি ওই মাছটা কিনে নাও বাবা। না, আজকে কোনো বড় মাছ কিনবো না, আজকে আমি ছোট মাছ কিনবো। ছোট মাছ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কিন্তু বাবা, ছোট মাছ খেতে আমাদের একদম ভালো লাগে না, ওগুলো মাছে অনেক কাঁটা থাকে। না বাবা, এগুলো কথা আমি আর শুনবো না, এবার তোমাকে এগুলো মাছ খেতেই হবে। এই বলে হাবুর বাবা ছোট মাছ কিনে নিল আর তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। হাবু আর শিপু দুজনই একসাথে স্কুলে যেতে লাগলো। তখন শিপু হাবুকে বলল, আচ্ছা, এই রাস্তাটা বন্ধ কেন? এখানে তো লেখা আছে বিপজ্জনক, এটা এখানে লেখা কেন রে হাবু? এখানে তো দেয়াই আছে যে বিপজ্জনক, কেউ খুলবেন না, হয়তো কোনো রহস্য আছে এখানে, তাই খুলতে নিষেধ করেছে। চল না, এটা খুলে দে, দেখি এটাতে কি এমন আছে। এসব তুই কি বলছিস শিপু? এটা একদম ঠিক নয়, এটা খুলে দিলে আমাদেরও গ্রামের জন্য অনেক বড় ক্ষতি হতে পারে। বেশি কথা না বলে চল ক্লাসে যাই। এই বলে তারা দুজন স্কুলের দিকে যেতে লাগলো। সেই গ্রামে ছিল এক পাগল। সে গ্রামে ঘুরে ঘুরে বেড়াতো আর দোকানের খাবার চুরি করে খেত। একদিন ওই পাগল এক ঘটনা ঘটালো। সে পাগলটি সে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই সেই রাস্তাটি তার চোখে পড়লো আর বলল, আরে, ওটা আবার কোন রাস্তা? মনে হয় আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। যাই যাই, গেটটা খুলে দেই, আমার বউ এই রাস্তা দিয়ে আমার কাছে চলে আসবে। কি মজা, কি মজা! এই বলে পাগলটি সে গেটটি খুলে দিয়ে চলে গেল। এভাবেই কদিন চলে গেল। সে রাস্তার ভিতরে ছিল এক ভাঙা বাড়ি। সেখানে থাকতো এক জম্বি। সেই জম্বি রাস্তা খোলা পেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো আর গ্রামের ভিতর ঢুকে পড়লো। আর গ্রামে থাকা এক বাচ্চা ছেলেকে দেখে ফেললো আর তাকে আক্রমণ করলো, তাকে কামড় দিল আর জম্বি সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, আমার ছেলেটা এখনো বাড়িতে আসতেছে না কেন? সেই সকাল বেরিয়েছিল, এখনো আসার কোনো নামই নেই। কিছুক্ষণ পর রহিমার ছোট ছেলে বাড়িতে এলো। কিরে বাপ, এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমারে কতক্ষণ থেকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এসব কিছু বলতেই রহিমার ছেলে মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তখনই রহিমা চেঁচাতে লাগলো, হায় 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 হায়, এ কি বাপ, কি হলো তোমার? হায় হায়, কি সর্বনাশ! ওগো ওগো, তাড়াতাড়ি এখানে আসো। এরপর রহিমা ও তার স্বামী দুজনে মিলে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যায় আর ডাক্তার রহিমাকে বলে, আপনার ছেলের শরীরে এমন একটি ভাইরাস প্রবেশ করেছে, যেটা অনেক মারাত্মক ভাইরাস, যা মৃত্যু ডেকে আনতে পারে। আর সেই ভাইরাসের ওষুধ কোথাও নেই। তাহলে তাহলে কি হবে এখন? আর হ্যাঁ, আপনার ছেলে থেকে দূরে থাকবেন। এটি একটি ছোঁয়াচে রোগ, এই রোগ যেন আপনার শরীরে প্রবেশ না করে। আরে আরে, আপনি এসব কি বলছেন? তাহলে তো আমগো অনেক বড় সমস্যা হয়ে যাইবো। এই বলে রহিমা ও তার স্বামী সেখান থেকে চলে গেল। কিছুদিন যেতেই রহিমার সন্তান মারা গেল আর অন্যদিকে এই ভাইরাস রহিমা ও তার স্বামীর শরীরেও প্রবেশ করলো। তারা দুজনই মারা গেল। এই খবর পুরো গ্রামে ছড়িয়ে গেল।
বাবা বাবা, জানো কি হয়েছে? গ্রামে এক ভাইরাস ছড়িয়ে পড়েছে। যার শরীরে এই ভাইরাস যাচ্ছে সেই মারা যাচ্ছে। এটা তুমি কি বলছো বাবা? তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার। আর বাবা জানো, সেই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে যাচ্ছে। আর এটা এক রাক্ষসের শরীর থেকে এসেছে। আর সেই রাক্ষসটা হলো জম্বি। তাহলে তো খুবই ভয়ঙ্কর বাবা। তাহলে তো বাসা থেকে বের হওয়া যাবে না। না বাবা, আমরা যদি ঘরে বসে থাকি তাহলে তো আমাদেরও সবার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন আমরা কি করব? সেই জম্বি রাক্ষস তো আমাদের ক্ষতি করতে পারবে। তার শরীরে জীবাণু তো অনেক ছোঁয়াছে। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই বলে হাবু শিপুর বাড়িতে গেল আর শিপুকে ডাকতে লাগলো। শিপু, ওই শিপু, কোথায় তুই? হ্যাঁ হাবু, বল। তুই বের হচ্ছিস না কেন? আরে, তুই কি কিছু জানিস না নাকি? গ্রামে এক জম্বি চলে এসেছে। সে যদি আমাকে এক কামড় দেয় তাহলে তো আমি মারা যাব। না না হাবু, আমি বাইরে যাব না। তুই আমার সাথে আয়, তোর কিচ্ছু হবে না। তখন শিপু বাহিরে বের হলো আর তখনই গ্রাম থেকে সবাই জোরে জোরে চেঁচাতে লাগলো আর বলতে লাগলো, এ পালাও পালাও, জম্বি গ্রামে ঢুকে পড়েছে, পালাও সবাই পালাও। এই বলে গ্রামে হইচই পড়ে গেল আর সবাই পালাতে লাগলো। হাবু, চল বাড়িতে ঢুকে পড়ি, বাইরে থাকা যাবে না। না না, এই জম্বিকে এই গ্রাম থেকে তাড়াতে হবে, না হলে এই গ্রামের মানুষ সব ওই জম্বির ছোঁয়াচে রোগে মারা যাবে। আর আমি এটা কখনই হতে দিতে পারি না। তুই কি বলছিস হাবু? তুই এখন কি করবি? আমার কিন্তু অনেক ভয় লাগছে। তারপর হাবু শিপুদের বাড়িতে গেল, হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং পুরো শরীরকে এমন ভাবে ঢেকে নিল যাতে করে সেই জীবাণু হাবুর শরীরে না যায়। এসব তুই কি পড়েছিস হাবু? এ কথা বলতেই সেখানে জম্বি চলে আসে আর হাবুর উপর আক্রমণ করতে থাকে। অন্যদিকে শিপু একটা গাছের কোণায় লুকিয়ে পড়ে। এবার আমি তোকেও কামড় দিব আর জীবাণু তোর শরীরেও যাবে, একে একে সবাই মারা যাবে। হা 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 হা। না না জম্বি, তোর এই আশা কখনোই পূরণ হবে না, কারণ আমি এখনই তোকে মেরে ফেলবো। হা 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 হা। এই বাচ্চা ছেলেটি কি সব বলছে রে? সে নাকি আমাকে মারবে। হা 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 হা। এ বলে হাবু জম্বির মাথায় অনেক জোরে মারলো, কিন্তু জম্বির কিছুই হলো না। হা 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 হা। তুই আমার কিছুই করতে পারবি না বাচ্চা। তখনই হাবুর অনেক রাগ উঠে গেল আর হাবু ও জম্বি দুজনেই অনেক মারামারি করতে লাগলো। এক পর্যায়ে জম্বি অনেক আঘাত পেল। তখনই হাবু বড় একটি ছুরি দিয়ে জম্বির পেটে ঢুকিয়ে দিল আর জম্বি মারা গেল। ইয়ে, হাবু, জম্বি তো মারা গেছে। তখনই সেখানে পুলিশ চলে এলো আর এসব কাহিনী দেখে পুলিশ বলল, এসব তুমি কি করেছো বাবা? তোমার শরীরে জীবাণু যায়নি তো? না না আঙ্কেল, এখনই মারা গেছে। এই শরীর থেকে আর কোনো জীবাণু বের হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমাদের গ্রামকে রক্ষা করার জন্য যে কাজ আমরা করতে পারিনি সেটা তুমি করে দেখেছো। ধন্যবাদ তোমায়। তোমাকে সেলুট জানাই। ইউ আর মোস্ট ওয়েলকাম আঙ্কেল। হাবু, বাবা হাবু, কোথায় তুমি? হ্যাঁ বাবা, তুমি আমায় ডাকছো? হ্যাঁ, চলো আজকে বাজারে গিয়ে একটা মুরগি কিনে নিয়ে আসি। মুরগি কিনে কি করবে বাবা? আর বাড়িতে মুরগি থাকলে তো আমাদের পুরো বাড়ি নষ্ট করে ফেলবে।
মুরগির জন্য আলাদা করে ঘর বানালে মুরগি বাড়ির ভিতরে আসতেই পারবে না। তাছাড়া মুরগি আমাদের ডিম দিবে, তুমি তো জানোই মুরগির ডিমে কত পুষ্টি থাকে। ঠিক আছে বাবা, চলো তাহলে মুরগি কিনে আনি। এরপর তারা বাজারে চলে গেল আর হাবুর বাবা মুরগিগুলো ভালো করে দেখতে লাগলো। হ্যাঁ দাদা, এই মুরগিগুলোর দাম কত? বেশি না দাদা, 400 টাকা করে। অনেক ভালো মুরগি, এগুলো আমার খামারের মুরগি। মুরগিগুলো কতদিন পর ডিম পাড়া শুরু করবে? এই তো 2-3 দিন পরেই ডিম পাড়বে। তাহলে তো ভালোই হলো, আমাকে এই মুরগিটা দিন। এরপর লোকটি হাবুর বাবাকে মুরগিটা দিয়ে দিল আর হাবুর বাবা লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। এরপর বাড়িতে এসে মুরগির ঘরে মুরগিকে রাখে। এই ঘর কবে বানালে শুনি? তোমরা চলে যাওয়ার পর মুরগির ঘরটাকে বানিয়ে নিলাম। একজন দাদা এসে বানিয়ে দিয়েছে, তাকে আমি টাকা দিয়ে দিয়েছি। বেশ ভালো করেছো, এরপর থেকে মুরগিকে খাবার দিতে হবে। ও তুমি চিন্তা করো না, আমাদের হাব্বু এই কাজগুলো করে নিবে। এবার তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খেতে দিচ্ছি। তারপর হাবু ও তার বাবা হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে নেয়। পরদিন সকালবেলা হাবু সাইকেল নিয়ে শিপুদের বাড়িতে যায়। চল শিপু, আজ তো ফ্রাইডে, আজ কোথাও গিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চল। এরপর শিপু হাবু সাইকেলের পিছনে বসে আর হাবু সাইকেল চালাতে থাকে। তারা যেতে যেতে এক জঙ্গলের কাছে চলে আসে। ওই দেখ হাবু, জঙ্গলের এখানে নিয়ে এলি কেন? আরে তুই তো এই জঙ্গলটাতে কখনো আসিসনি, তাই তোকে নিয়ে এলাম। চল ভিতরে যাই। না না, ভিতরে যাওয়া যাবে না, ভিতরে সাপ আছে। আরে শিপু, কোথাও সাপ নেই, চল আমার সাথে। এরপর তারা ভেতরে যায়। ভেতরে যেতেই হাবু একটি ডিম দেখতে পায়। শিপু, ওই দেখ ডিম, এটা মনে হয় মুরগির ডিম। এটা যে মুরগির ডিম, তুই কি করে বুঝলি? আরে মুরগির ডিম তো ছোট হয়, আর এটাও তো ছোট। চল এটাকে বাড়িতে নিয়ে যাই। না না, আমি এটা নিয়ে যেতে পারবো না, মা দেখলে বকবে। ঠিক আছে, এটা তাহলে আমি নিয়ে যাই আর বাড়ির বাইরে এক জায়গায় রেখে দিব, তাহলে কেউ আর দেখতে পারবে না। ঠিক আছে, এবার চল চলে যাই এখান থেকে, নয়তো জঙ্গলের ভূত চলে আসবে। শিপু, তোর মতো এত ভীতু এর আগে আমি কাউকে দেখিনি, বুঝলি? চল চলে যাই। এরপর তারা সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে। হাবু শিপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়িতে চলে আসে আর বাড়ির বাহিরে এক জায়গায় ডিমটিকে রেখে দেয়। এরপর ঘরে চলে যায়। কিরে বাবা হাবু, সারাদিন তুই কোথায় ছিলি শুনি? এই তো বাবা, শিপু সহ একটু বাহিরে গিয়েছিলাম। পড়াশোনা কি ঠিকমতো করছো নাকি শুধু ঘোরাঘুরি হচ্ছে? না বাবা, আমার পড়াশোনা একদম ঠিক মতোই হচ্ছে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, যাও এবার খাবার খেয়ে পড়তে বসো। আচ্ছা বাবা। এরপর হাবু সেখান থেকে চলে যায়। পরদিন হাবু ডিমটার কাছে যায়, গিয়ে দেখে ডিমটা বড় হয়ে গেছে। এ কি, এই ডিমটা তো অনেক ছোট ছিল, তাহলে এত তাড়াতাড়ি বড় হলো কি করে? আমি তো জানি মুরগির ডিম ছোট হয়, আর সেই ডিম এভাবে বড় হয় না। তাহলে এটা আবার কিসের ডিম? এ কথা শিবুকে গিয়ে বলতে হবে। এ কথা বলে হাবু স্কুলে চলে গেল আর ক্লাসে বসে শিপুকে বলতে লাগলো। জানিস শিপু, সেই ডিমটা অনেক বড় হয়ে গেছে, আমার মনে হয় ওটা মুরগির ডিম নয়। তাহলে এক কাজ কর হাবু, তুই বরং এই ডিমটা ওই জঙ্গলেই রেখে দিয়ে আয়। না না, ডিমটা বরং ওখানেই থাক, আমিও দেখতে চাই ওইটা কিসের ডিম।
এরপর তারা ক্লাস করে বাড়িতে চলে এলো। এভাবেই 2 দিন কেটে গেল। ডিমটা বিশাল আকৃতিতে পরিণত হলো, আর শিপু সেই সময় হাবুর বাড়িতে এলো। আর ডিমটাকে এই অবস্থায় দেখে শিপু হাবুকে ডাকতে লাগলো। হাবু, কি রে হাবু, তাড়াতাড়ি বাহিরে আয়, এসে দেখ কি হয়েছে। হাবু বাহিরে আসে, আর হাবুর পিছনে তার মা বাবাও চলে আসে। এ কি বাবা, এত বড় ডিম তাও আবার এখানে এখানে এলো কি করে? তখনই সে ডিম ফেটে এক রাক্ষস বেরিয়ে এলো। রাক্ষসকে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল। ওরে বাবা, এই যে এক রাক্ষসের ডিম ছিল। হাবু, এবার কি হবে বলতো? কতদিন পর ডিম থেকে বের হলাম, আর বের হওয়ার সাথে যে সামনে এত খাবার দেখতে পারবো তা আশা করিনি। এই রাক্ষসকে এখানে কে নিয়ে এসেছে? এবার তো আমাদের সবাইকে মেরে ফেলবে। চলো পালাই এখান থেকে। যখন তারা পালাতে যাবে ঠিক তখনই সেই রাক্ষসটি শিপুকে ধরে ফেলে। এবার আমি তোকে খেয়ে ফেলবো, আমার যে অনেক খিদে পেয়েছে। আহ আহ, ছেড়ে দে আমাকে। হাবু, বাঁচা আমাকে। আহ। হাবু কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই সে বাড়ি থেকে একটি বড় চাকু নিয়ে আসে, আর রাক্ষসকে আঘাত করতে থাকে। ও, তাহলে এই ব্যাপার, তুই আমাকে মারতে চাইছিস? তাহলে তো আগে তোকেই খেতে হয়। এই বলে রাক্ষসটি শিপুকে ছেড়ে দিল, আর হাবুর দিকে আসতে লাগলো, আর হাবুর সাথে লড়াই করতে লাগলো। আহ, তোর এত বড় সাহস, তুই আমার শরীরে আঘাত করিস? এই বলে রাক্ষসটি যখনই হাবুকে আক্রমণ করতে যাবে তখনই হাবু সেই রাক্ষসের পেটে চাকুটি ঢুকিয়ে দিল। আহ, আহ, আহ। সেই রাক্ষসটির শরীর থেকে নীল রক্ত বেরোতে লাগলো, আর রাক্ষসটি মারা গেল। ইয়ে, হাবু জিতে গেছে, রাক্ষসটি যে মরে গেছে। আসলে বাবা, আমি এই ডিমটাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারিনি যে এটা রাক্ষসের ডিম ছিল, আর এমনটি হলো আমাদের সাথে। আজকের পর থেকে বাইরে পড়ে থাকা কোনো জিনিস নিবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে বাবা। এরপর তারা সবাই রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। গোপালগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত করিম। সে ছিল অনেক ভালো মানুষ, সবার বিপদে আপদে পাশে থাকতো। সেই করিমের একটা সন্তান আছে, তার নাম ছিল হাবু। সে তার বাবার মতো অনেক ভালো। একদিন বিকেল বেলা রাজু নামে এক লোক করিমের বাড়িতে আসে আর বলে, করিম চাচা, ও করিম চাচা, বাড়িতে আছেন? কিরে রাজু, বল কি হলো, এভাবে ডাকছিস কেন? আপনার কাছে কিছু টাকা ধার চাইতে আসলাম, যদি দিতেন তাহলে অনেক ভালো হতো। তা কত টাকা লাগবে তোর? এই বেশি না, 5,000 হলেই চলবে। আচ্ছা দাঁড়া, এখনই নিয়ে আসছি। তারপর করিম রাজুকে 5,000 টাকা দিয়ে দিল। তখন রাজু বলল, আপনাকে অনেক ধন্যবাদ চাচা, আমার বিপদের দিনে আপনি আমাকে সাহায্য করলেন। আমি তাহলে এবার আসি। এই বলে রাজু সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। গ্রামের সবাই তাদের জমিতে অনেক ফসল চাষ করত। একদিন হাবু তার বাবাকে বলল, আচ্ছা বাবা, সবাই তো জমিতে অনেক কিছু চাষ করে, কিন্তু তুমি করো না কেন? শুধু কি চাষ করলেই হয় বাবা? অনেক পরিশ্রম করতে হয়, দেখাশোনা করতে হয়, কিন্তু এগুলো করার মতো সময় যে আমার হয় না রে বাবা। তাতে কি হয়েছে বাবা? এবার থেকে তুমিও চাষ করবে, আর আমি দেখাশোনা করব। বলো না বাবা, করবে? আচ্ছা বাবা, ঠিক আছে,
তুমি যখন এত করে বলছো তাহলে এবার চাষ করব। এসব শুনে হাবু অনেক খুশি হয়ে গেল। আর এবার হাবুর বাবা জমিতে ধানের চাষ করলো। বাবা, তুমি দেখো, এবার আমাদের অনেকগুলো ধান হবে। আমি অনেক যত্ন করব। আচ্ছা ঠিক আছে, তাই দেখা যাবে। এভাবেই অনেক দিন চলে গেল। ধানের গাছ আস্তে আস্তে বড় হতে লাগলো। হাবুও অনেক যত্ন নিতে লাগলো। বাবা, তোমার জমিতে ওষুধ দিতে হবে। আমাকে টাকা দাও তো। জমিতে যে ঔষধ দিতে হবে তুমি কিভাবে জানলে? আরে বাবা, আমাদের জমিতে প্রথম থেকেই তুমি যার কাছ থেকে ওষুধ কিনে এনেছিলে, আমি তার কাছ থেকে অনেক পরামর্শ নেই। আর এসব কিছু তার কাছ থেকেই শুনেছি। ও তাই বলো, আচ্ছা ঠিক আছে। এরপর হাবু টাকা নিয়ে দোকানে যায় আর দোকান থেকে ঔষধ নিয়ে আসে। আর গ্রামের একজন লোকের দ্বারা সে জমিতে ঔষধ দিয়ে নেয়। এভাবেই অনেক দিন চলে যায়। আরে বাহ, গাছগুলোতে তো ধান ধরেছে। আর এগুলো যদি পেকে যায় তাহলে তো অনেক ভালো হবে, আর বাবাও অনেক খুশি হবে। অন্যদিকে সেই গ্রামে অনেক কৃষক তাদের জমিতে অনেক অনেক ফসল চাষ করেছে। তাদের সবার জমিতে ফসল অনেক ভালো হয়েছে। কিন্তু সেই গ্রামেই ঘটলো এক কালময় ঘটনা। গ্রামে এক দৈত্যের আবির্ভাব ঘটলো, কিন্তু এটা কেউ জানতো না। অন্যদিকে হাবু তার বাবাকে বলল, বাবা জানো, আমাদের জমিতে এবার অনেক ধান হয়েছে, আর পাকলে সব ধান নিয়ে আসবো। তাই নাকি রে বাবা, তাহলে তো অনেক ভালো। এভাবেই অনেক দিন চলে গেল। ধান পেকে গেল, কিন্তু একদিন ঘটলো এক ঘটনা। সেই দৈত্য গ্রামের সকল ধান খেয়ে ফেললো, আর সেগুলো খেয়ে সেখানেই হাওয়া হয়ে গেল। পরদিন সকালবেলা বাবা চলো, ধানগুলো হয়তো পেকে গেছে, সেগুলো দেখে আসি। আচ্ছা বাবা চল। এই বলে হাবু ও তার বাবা সেখান থেকে চলে গেল তাদের জমিতে। আর গিয়ে যা দেখলো তা দেখে তারা মাথায় হাত দিল। এসব আমি কি দেখছি বাবা, জমিতে তো কোনো ধান নেই। তাই তো দেখছি বাবা, কিন্তু বাবা, ধানগুলো কোথায় গেল? বাবা বাবা, দেখো, শুধু আমাদের কেন, কারো জমিতেই কোনো ফসল নেই। এ কি সর্বনাশ, এসব আমি কি দেখছি? তখনই সেখানে রাজু চলে এলো, আর তার জমিতে কোনো ফসল নেই। হায় হায়, এসব আমি কি দেখছি? আমার জমির ফসলগুলো কোথায় গেল? কি ব্যাপার করিম চাচা, কি হলো এসব? আমি কি দেখছি? এসব তো আমিও দেখছি রাজু, শুধু তোমার কেন, আমারও জমিতে কোনো ফসল নেই। এই প্রথমবার আমি আমার জমিতে কিছু চাষ করেছি। কিন্তু চাচা দেখেন, শুধু আপনার নয়, প্রতিটা জমিতেই কোনো ফসল নেই। কিন্তু এগুলো কেমনে হলো? আমিও কিছুই বুঝতে পারছি না। এভাবেই তারা বাড়িতে চলে গেল। আর অনেক দিন চলে গেল। গ্রামের সবাই ফসল উঠাতে না পেরে অনেক সমস্যায় পড়ে গেল। তাই তারা আবারও চাষাবাদ করলো। আগের বারের মতো এবারও ঘটলো সেই ঘটনা। সেই দৈত্য আবারও হাজির হলো। এবার সেই দৈত্যকে হাবু দেখতে পেল আর বলল, তাহলে এই ব্যাপার, এই দৈত্য এসে আমাদের এই ফসলগুলো খেয়ে যায়, একে তো একটা শাস্তি দিতেই হবে। আর একদিন হাবু সেই দৈত্যের সামনে গেল আর বলল, এই দৈত্য, তুই আমাদের সকলের ফসল খেয়ে নষ্ট করছিস কেন? তুই আমাদের গ্রামে এলি কি করে? কে কে তুই? তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পেলি কোথা থেকে? বেশি কথা বললে তোকে আমি উড়িয়ে দিব। তুই আমাদের সবার ফসল নষ্ট করছিস, তোকে আমরা কেউ ছাড়বো না। হু
যা উড়ে যা। আহ ও সাহস থাকলে উপর থেকে নয়, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। একই সব বলছে ছেলেটা, আমি তো ওকে দেখতেই পাচ্ছি না। কি হলো, তুই আমার কথা শুনতে পারিসনি? নাম নাম, নিচে নাম, নিচে নেমে আমার সাথে যুদ্ধ কর। কিন্তু কানা দৈত্য নিচে নেমে আসে না, কারণ সে হাবুকে দেখতেই পাচ্ছিল না। আর দৈত্য বলল, না, এখান থেকে আমি তোর সাথে যুদ্ধ করব। এই দেখ, তোকে এবার ফু দিয়ে তোর বাড়িতে পাঠিয়ে দিব। কানা দৈত্য হাবুকে ফু দিতে গিয়ে অন্যদিকে ফু দিল। সেই ফু হাবুর গায়ে লাগলো না। তখন হাবু ভাবলো, আরে কি হলো, এই দত্ত কি কানা নাকি যে আমাকে দেখতে পেল না আর সেই ফু অন্য জায়গায় গেল? এবার আরেকবার পরীক্ষা করি, দে আরো ফু দে। দৈত্য ফু দিল, কিন্তু সেই ফু অন্য জায়গায় গেল। তখন হাবু বুঝতে পারলো এই দৈত্য কানা। তখন হাবু বলল, তাহলে এই দত্তকে এই গ্রাম থেকে তাড়ানো আমার পক্ষে একদম সোজা হয়ে গেল। এই বলে হাবু তাড়াতাড়ি বাড়িতে চলে গেল আর একটা পাইপ আনলো। সেটার ভিতরে চুনের পানি দেয়া ছিল। তখন হাবু সেটা দৈত্যের শরীরে ছিটিয়ে দিল। আর দৈত্য জোরে জোরে চেঁচাতে লাগলো। আহ, এটা কি হলো? আমার শরীরে এগুলো কি পড়লো? আমার পুরো শরীর তো জ্বলছে। দৈত্যের এমন চেঁচামেচিতে সেখানে অনেকেই জড়ো হয়ে যায় আর সবাই বলতে থাকে, আরে কি হলো হাবু, কে চেঁচাচ্ছে এভাবে? বাবা উপরে একবার তাকাও। আরে এটা তো একটা দৈত্য, এখানে কেন? তখন হাবু সব কথা বলে দিল। এসব শুনে হাবুর বাবা ও গ্রামবাসী অবাক হয়ে গেল। আর তখন সবাই সেই দৈত্যর গায়ে চুন ছিটিয়ে দিল। আর দৈত্য পুড়ে যেতে লাগলো। এটা হতে পারে না, আমি আবার আসবো।